আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। তো দেখো, আমরা নবম শ্রেণীতে যে অধ্যায়টা পড়ছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, তাই না? জীবকোষ ও টিস্যু। তো জীবকোষ ও টিস্যুর আমরা উদ্ভিদ টিস্যুটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ, উদ্ভিদ টিস্যুর বিভিন্ন প্রকারের কিভাবে কোথায় অবস্থান করতেছে, তারপরে কেমন ধরনের দেখতে হয়, কাজ কি, গঠন কি, ইত্যাদি ইত্যাদি করছি। আজকে আমরা প্রাণী টিস্যু পড়ব। তো দেখো, প্রাণী টিস্যু যেহেতু উদ্ভিদ টিস্যু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, প্রাণী টিস্যুকেও সেভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং প্রাণীর দেহ গঠন করে যে টিস্যুটা, সেটাই হচ্ছে প্রাণী টিস্যু। এখন নর্মালি প্রাণী টিস্যুকে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা যোজক টিস্যু, একটা পেশি টিস্যু, একটা স্নায়ু টিস্যু। খেয়াল করে আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি প্রাণী টিস্যু। এখন এটাকে চারটা ভাগে ভাগ করা হচ্ছে, চারটা অংশে ভাগ করবে। চারটা। ফার্স্ট হচ্ছে আবরণী টিস্যু, জাস্ট আবরণী টিস্যু। সেকেন্ড হচ্ছে যোজক টিস্যু। থার্ড হচ্ছে পেশি টিস্যু। আমি লিখে বলছি ডিটেলস। আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। খেয়াল করো, আবরণীটা অর্থাৎ দেহের আবরণ হোক, তারপরে হচ্ছে দেহের অভ্যন্তরীণ কিছু আবরণ এই টিস্যু দ্বারা গঠিত, যার কারণে এই আবরণ টিস্যুকে আবরণ টিস্যু বলা হচ্ছে। যোজক টিস্যু হচ্ছে দেহের রক্ত এক ধরনের তরল যোজক কলা, ঠিক আছে? স্টেট অর্থাৎ তোমার অস্থি, তরুণাস্থি, এগুলো যে টিস্যু দিয়ে গঠিত সেটা হচ্ছে যোজক টিস্যু। আচ্ছা, পেশি টিস্যু কি? পেশি অর্থাৎ এই যে মাসেলস, আমরা হাত ওঠানামা করতেছি, মাসেলস গুলা, তারপরে হচ্ছে পা চলাফেরা করতেছি, এই যে জিনিসগুলো, সেটা হচ্ছে পেশি টিস্যুর অন্তর্ভুক্ত। স্নায়ু টিস্যু কি? অনুভূতি, যেটা আমরা অনুভূতি, অর্থাৎ আমরা যে অনুভূতিটা পাচ্ছি দেহে, অর্থাৎ যেমন তোমাকে যাতে মশা কামড়ায়, তুমি অনুভূতিটা পাচ্ছ তোমার মস্তিষ্কে সর্বপ্রথম যায়, যেটা এই যে অনুভূতিটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু। আচ্ছা, আমরা এখন ডিটেলস কিন্তু আবরণ টিস্যু নিয়ে আলোচনা করবো। সো এটা আমি একটু মুছে দিব, জাস্ট আবরণ টিস্যুটা থাকবে। আবরণ টিস্যু, ঠিক আছে? আচ্ছা, আবরণী টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা যায়। দেহের আবরণ তৈরি করে, অর্থাৎ দেহকে মানে কাজটা কি সর্বপ্রথম সেটা আমরা দেখি। দেহের আবরণ গঠন করে, তারপরে বাইরের আঘাত থেকে রক্ষা করে, অর্থাৎ প্রোটেকশন করে। তারপরে দেহের যে ক্ষরণ নিঃসরণ, এটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেক্রিশনটা নিয়ন্ত্রণ করে। দেহের বিভিন্ন পদার্থ শোষণ করে, যেমন অ্যাবসর্পশন করে। তারপর হচ্ছে সুনির্দিষ্ট পানি পরিবহনে সহায়তা করে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আবরণী টিস্যুর কাজ। সর্বপ্রথম আমরা কাজটা মুখস্থ করবো, ঠিক আছে? অর্থাৎ এর কাজটা দেখলাম। এরপর আমরা কি দেখবো? কাজে পড়ে এই আবরণী টিস্যুকে বিভিন্ন স্থানে, অর্থাৎ দেহের স্থান ভেদে, দেহের অবস্থান ভেদে আবরণী টিস্যুকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, দেহের অবস্থান ভেদে আবরণী টিস্যুকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম ভাগটা কি? সেটা হচ্ছে দেহের আকৃতি, অবস্থান ও প্রকৃতি। দেহের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আবরণী টিস্যুকে চার ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা সরি, দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে না, তিন ভাগ। আচ্ছা, দেহের আকৃতি, অবস্থান ও প্রকৃতি অনুসারে আবরণী টিস্যুকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে এটা এ দেই, এটা রোমান সংখ্যা। আচ্ছা, স্কোয়াশ মাছ আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী।
স্কোয়ামাস আবরণী টিস্যু। আচ্ছা, টিস্যু আর লিখলাম না, এখানে উদাহরণ দেওয়ার জন্য একটা জায়গা থাকবে, ঠিক আছে? আমি জাস্ট পার্টগুলো লিখে তারপরে বলছি এর কাজ কি এবং উদাহরণ কি। 2 নম্বর হচ্ছে কিউবয়েডাল। কিউবয়েডাল আবরণী, এটা একটা উদাহরণ থাকবে। আর হচ্ছে কলমনার। কলমনার। আচ্ছা দেখো, স্কোয়াসমাস আবরণী টিস্যু, টিস্যু লিখে দিই, পরে না হয় আমরা মুছে দিলাম। স্কোয়াসমাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, আর হচ্ছে কলমনার আবরণী টিস্যু। আচ্ছা, স্কোয়াসমাস বলতে আমরা কি বুঝছি? স্কোয়াসমাস বলতে চার কোণাকার মনে হচ্ছে, তাই না? অর্থাৎ তোমার আঁশের মতো মনে হয় স্কোয়াসমাস, ঠিক আছে? স্কোয়াসমাস অর্থাৎ আঁশ টাইপের, অর্থাৎ এই টিস্যুর কোষগুলো আঁশের মতো দেখতে। এটাই হচ্ছে এর মূল কাজ, অর্থাৎ মূল কথাটা যে শব্দটা দিয়ে এটার নামকরণ করা হয়েছে সেই শব্দটার অর্থ হচ্ছে আঁশ টাইপের, ঠিক আছে? চ্যাপ্টা। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 34 পেজে, খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ের 34 পেজে যে আবরণী টিস্যু আছে তার প্রথম যে চিত্রটা দেওয়া আছে, অর্থাৎ স্কোয়াসমাস আবরণী টিস্যু দেখো আঁশ টাইপের আছে। তারপর আছে কিউবয়েডাল, এটা চার কোণাকার, একটু ইট টাইপের, অর্থাৎ তোমার চতুর্ভুজের যে স্থল থাকে সেটা। তারপর হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, একটু লম্বা টাইপের এবং বিভিন্নভাবে ভাগ করা। আচ্ছা, খেয়াল করো, এখানে আমরা আবরণী স্কোয়াসমাস যে আবরণী টিস্যু, এটা সর্বপ্রথম যেটা বললাম, এটা আঁশের মতো চ্যাপ্টা, নিউক্লিয়াস বড় থাকে। তাহলে সর্বপ্রথম এই তিনটার মধ্যে নিউক্লিয়াস স্কোয়াসমাস আবরণী টিস্যুতে সব থেকে বড় থাকবে এবং কি থাকবে, এটা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকতে পারে। উদাহরণস্বরূপ কি বলা যায়, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, এখানে স্কোয়াসমাস আবরণী টিস্যু থাকে। বৃক্কের এই বৃক্কের বোম্যান্স ক্যাপসুল আবার কি জিনিস? বৃক্ক হচ্ছে কিডনি। আমরা কিডনি বললে সবাই চিনবো, বৃক্ক বললে অনেকে চিনবো না, তাই না? কিন্তু আমরা সায়েন্সের স্টুডেন্ট, বৃক্ক বললে আমাদের চিনতে হবে, কারণ বৃক্ক হচ্ছে কিডনি। আচ্ছা, এই বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, অর্থাৎ বৃক্কের মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলের নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? সেই বৃক্কের বোম্যান্স ক্যাপসুলটা কি দ্বারা তৈরি? এই স্কোয়াসমাস আবরণী টিস্যু দ্বারা তৈরি। তোমাদের ক্ষেত্রে অবজেক্টিভ আসতে পারে যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল কোন টিস্যু দ্বারা তৈরি? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল হচ্ছে স্কোয়াসমাস আবরণী টিস্যু দ্বারা তৈরি। অথবা এমন হতে পারে স্কোয়াসমাস আবরণী টিস্যু কোথায় থাকে, ঠিক আছে? এখানে অ্যান্সারটা হবে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। এখানে প্রত্যেকটা পার্টে, অর্থাৎ আবরণী টিস্যু হোক, তারপর হচ্ছে পেশি টিস্যু হোক, যোজক টিস্যু হোক, স্নায়ু টিস্যু হোক, প্রত্যেকটা টিস্যুর স্পেসিফিক কিছু উদাহরণ আছে প্রাণী টিস্যুতে, যেখান থেকে অবশ্যই তোমার 100% কি থাকে, এমসিকিউ কোশ্চেন থাকে, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেন থাকে। আর একটা কোশ্চেন থাকে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, যেটা জ্ঞানমূলক কোশ্চেন থাকে। এই দুটা কোশ্চেন এখান থেকে 100% থাকে, অর্থাৎ এখান থেকে যদি কোশ্চেন হয়, এই টাইপের কোশ্চেনটা দেওয়া থাকে। এরপর আমরা আসতেছি কিউবয়েডাল। কিউবয়েডাল তো চিত্র আমি একটু আগেই দেখালাম। কিউবয়েডাল এটার কাজ কি? এটা কিউবের মতো আকৃতি, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমানই থাকে, যেহেতু আমরা কিউব বলছি। আচ্ছা, এটা কোথায় থাকে? উদাহরণটা কি বলা যায় আমাদের? বৃক্কের সংগ্রাহক নালিকা। এটাও বৃক্কে দেখা যাচ্ছে, বৃক্কের সংগ্রাহক নালিকা। আচ্ছা, বৃক্কের সংগ্রাহক নালিকাতে থাকে। এরপর আমরা দেখবো কলামনার। কলামনারটা কেমন? কলামনারটা হচ্ছে, এটা একটু বড় টাইপের থাকে, একটু লম্বা টাইপের থাকে, যেটা আমরা একটু আগে স্তম্ভের মতো সরু, ঠিক আছে? আচ্ছা, এটা কোথা থেকে? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো ক্ষরণ রক্ষণের কাজ করে, ঠিক আছে? প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর, কোন প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর, হোয়াট ইজ দ্য অন্ত্র? অন্ত্র মানে যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আছে, সেই অন্ত্রকে বলা হয়েছে। তাহলে আমরা নাম শুনেছি ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, তাই না? কারণ ক্লাস 7-এ আমরা পরিপাকতন্ত্র পড়েছিলাম মানবদেহের কিছুটা। এখন ওখানে বৃহদান্ত্র ছিল, ক্ষুদ্রান্ত ছিল, তো ওই যে অন্ত্র, ওই অন্ত্রের কোন অংশটা গঠিত হবে? অন্ত্রপ্রাচীর, মানে অন্ত্রের
যদি নালীটা এমন থাকে, এর ভিতরের অংশটা ধরো একটা পেঁচানো নালী থাকে, তো এর ভিতরের যে অঞ্চলটা সেটা কি দ্বারা গঠিত, এই যে কলামনার আবরণী কলা দ্বারা গঠিত থাকে। তাহলে অন্ত্রের অন্ত্রপ্রাচীর, প্রাচীর। আচ্ছা, এরপরে 2 নাম্বার যেটা, অর্থাৎ আমরা অবস্থান ভেদে এর শ্রেণীবিন্যাস করেছি। প্রথমে দেহের আকৃতি, অবস্থান, প্রকৃতির উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করলাম, সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব দেহের ভিত্তিপত্রের উপরে, অর্থাৎ প্রাণীর ভিত্তিপত্রের উপর সজ্জিত যে সংখ্যাগুলো থাকে, কোষগুলো থাকে, তার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষের সংখ্যা কি লিখব, ভিত্তিপর্দার কোষের সংখ্যা উপর ডিপেন্ড করে যেভাবে ভাগ করা হয়েছে। ভিত্তিপর্দার পদার্থে লিখছি পর্দা সজ্জিত, ভিত্তিপর্দার সজ্জিত কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে ভিত্তিপর্দার কোষের সংখ্যার উপর সজ্জিত সংখ্যার উপর ডিপেন্ড করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, আর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, একটা হচ্ছে সিউডো। সিউডো স্ট্র্যাটিফাইড। আচ্ছা, সাধারণ আবরণী যেটা, আবরণী টিস্যু লিখলে দেই ভালো হবে। সাধারণ আবরণী, স্ট্র্যাটিফাইড আবরণী, সিউডো স্ট্র্যাটিফাইড। আচ্ছা, সাধারণ আবরণী যেটা সেটার বৈশিষ্ট্য আমরা দেখব, স্ট্র্যাটিফাইড আবরণী যেটা সেটার বৈশিষ্ট্য দেখব, এবং সিউডো স্ট্র্যাটিফাইড যেটা সেটার বৈশিষ্ট্য দেখব। আচ্ছা, সাধারণ আবরণী যেটা সেটা হচ্ছে কোথায় থাকে, ভিত্তিপর্দার উপর কোষসমূহ একসাথে সজ্জিত থাকবে, ঠিক আছে। এবং এটা কোথায় দেখা যাবে, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহ নালিকা, অন্ত্রপ্রাচীর। তারপরে 3টা জিনিসেই আমরা পাবো হচ্ছে, অর্থাৎ দেহের আকৃতি, অবস্থান ও প্রকৃতির উপর ডিপেন্ড করছে স্কোয়াসমাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু আর কলামনার আবরণী টিস্যু। যেখানে যেখানে আমরা দেখেছিলাম বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহ নালিকা, অন্ত্রপ্রাচীর, ঠিক এই 3টা স্থানেই আমরা সাধারণ আবরণী টিস্যু দেখতে পাচ্ছি। তাহলে এটার উদাহরণ আমি আর এখানে লিখলাম না, জাস্ট ডট দিলাম। এখানে তোমরা লিখে নেবে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহ নালিকা, অন্ত্রপ্রাচীরে এই সাধারণ আবরণী টিস্যু দেখা যায়। আচ্ছা, এরপর আসছে স্ট্র্যাটিফাইড যেটা। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কি, ভিত্তিপত্রের উপর কোষগুলো একাধিকভাবে সজ্জিত থাকে, ঠিক আছে, এবং মিনিটে মিনিটে পাল্টে যায়, অর্থাৎ এর আকার আকৃতি পাল্টে, অর্থাৎ অ্যামিবা টাইপের, ঠিক আছে। এর যে অবস্থান পাল্টিয়ে ফেলে, এর আকার পাল্টিয়ে ফেলে, ট্রানজিশন করে আর কি। আচ্ছা, এটা কোথায় থাকে, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে থাকে, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে থাকে, ত্বক অর্থাৎ স্কিনে থাকবে। এখন স্কিন তো চেঞ্জ হতে পারে, তাই না। যখন বেবি বর্ন হয় তখন এক ধরনের স্কিন থাকে, যখন সে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে তখন আর ধরনের স্কিন থাকে, পূর্ণবয়স্ক হলে তখন আর ধরনের স্কিন থাকে। এই যে ট্রান্সফারমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর মাধ্যমে। এখন সিউডো, সিউডো মানে ভাসমান, তাই তো, সিউডো মানে ভাসমান, এটা আমরা জানি নর্মালি। এখন সিউডো যে এখানে স্তরীভূত অবস্থায় থাকে, এই যে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এটা কোথায় থেকে, ট্রাকিয়া। ট্রাকিয়া আমরা কোথায় নাম শুনেছি, ট্রাকিয়া আমাদের শ্বাসতন্ত্রে, তাই না, শ্বসন তন্ত্রে আমরা ট্রাকিয়ার নাম শুনেছি, ক্লাস 7-এ খুব সুন্দর করে পড়েছিলাম আমরা, তাই না, ট্রাকিয়া। আমরা এই 9ম শ্রেণীতেও পড়বো, 10ম শ্রেণীতে পড়বো ট্রাকিয়া, মানবদের ট্রাকিয়া পড়বো, কিন্তু সেটা হচ্ছে কোথায় ছিল, মানবদের শ্বসন তন্ত্রে ছিল। শ্বসনতন্ত্রে ট্রাকিয়া অর্থাৎ শ্বাসনালী, যেটা বৃহৎ একটা অংশ ট্রাকিয়া, সেই ট্রাকিয়াতে কোথায় থাকে, ট্রাকিয়ার এখানে কি থাকবে, সিউডো স্ট্র্যাটিফাইড, যে সাধারণ তোমার ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে যে আবরণী টিস্যুকে আমরা ভাগ করেছি সেটা থাকবে। আচ্ছা, আর একটা ভাগে ভাগ করা হয়েছে আবরণী টিস্যু কোষগুলো, সেটা আমরা নিচে লিখতেছি, যেহেতু এখানে জায়গা কম, একটা সাইড মুছে দিই, ঠিক আছে।
একটা সাইড মুছে দিই, এই সাইডটাই মুছি, এখানে সি নাম্বার লিখছি। যেহেতু তোমাদের খাতা বড় থাকে সেক্ষেত্রে খাতায় লিখে নেবে তোমরা। আর সব থেকে ভালো হয় যদি একটা পেজের মধ্যে সবগুলো ইনক্লুড করতে পারো, ঠিক আছে? একটা পেজের মধ্যে সবগুলো ইনক্লুড করলে তোমাদের জন্য সব থেকে বেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি আবরণী টিস্যুর কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কাজের উপর ডিপেন্ড করে, কাজের উপর নির্ভর করে এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। সিলিয়া যুক্ত আবরণী, ফ্লাজেলা যুক্ত আবরণী, ক্ষণপথ যুক্ত আবরণী। আচ্ছা, সিলিয়া যুক্ত আবরণী এক হচ্ছে সিলিয়া যুক্ত, 2 হচ্ছে ক্ষণপথ যুক্ত। সিলিয়া যুক্ত, ক্ষণপথ যুক্ত, তারপর হচ্ছে ফ্লাজেলা যুক্ত, তারপর এটা হচ্ছে আবরণী, আরেকটা যেটা হচ্ছে গ্রন্থি। আচ্ছা, নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? 1 মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা ভাগগুলো করলাম কাজের উপর ডিপেন্ড করে, সিলিয়া যুক্ত, ক্ষণপথ যুক্ত, ফ্লাজেলা যুক্ত, জননাঙ্গের আবরণীর উপর ডিপেন্ড করে, আর গ্রন্থি আবরণী। আচ্ছা, এই যে সিলিয়া যুক্ত, সিলিয়া মানেই আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে তোমার সিলিয়া টাইপের অর্থাৎ সিল্কি টাইপের যে জিনিসগুলো, সিলিকন যুক্ত জিনিস থাকবে, অর্থাৎ খুব স্লিপার টাইপের, অর্থাৎ মেরুদণ্ডের প্রাণীর শ্বাসনালী। তো আগেই আমরা দেখেছিলাম যে ট্রাকিয়াটা, ঠিক আছে, শ্বাসনালীটা। তাহলে মেরুদণ্ডের প্রাণীর শ্বাসনালী, শ্বাসনালী, মেরুদণ্ডের প্রাণী শ্বাসনালী। এবার ক্ষণপথ অর্থাৎ ফ্লাজেল, ক্ষণপথ মানে তোমার অ্যামিবার যে ক্ষণপথ অর্থাৎ আকার আকৃতি চেঞ্জ করতে পারে, ঠিক আছে, একটা অবস্থানে যাওয়ার পর আরেকটা অবস্থানে, অর্থাৎ সংকুচিত প্রসারিত হয়ে যে অবস্থান করবে যে তোমার টিস্যুগুলা, সেটা হচ্ছে ক্ষণপথযুক্ত। হাইড্রার, এন্ডোডার্ম, মেরুদণ্ডের প্রাণীর অন্ত্র, হাইড্রার, মেরুদণ্ডী প্রাণীর অন্ত্র। এখন হাইড্রা কি? হাইড্রা হচ্ছে একটা প্রাণী, ঠিক আছে? এই হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে যে পড়বা, অর্থাৎ হায়ার এডুকেশন যে পড়বা। এখন এই হাইড্রার জাস্ট একটা নাম থাকবে তোমাদের, সেই মনে রাখো। যেমন তোমার কি থাকবে, বিভিন্ন প্রাণী, যেমন আমি একটা প্রাণীর নাম, ঠিক, হাইড্রার একটা প্রাণীর নাম। এটার এন্ডোডার্মে থাকবে আমাদের ভ্রূণস্থল গঠিত 3টে স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, 3টে স্তর থাকে। তো হাইড্রার এন্ডোডার্মে ক্ষণপথ থাকবে। মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে থাকবে, অন্ত্র সম্বন্ধে একটু আগে আমরা আলোচনা করেছি, ক্ষুদ্রান্ত বৃহদাংশ। আচ্ছা, ফ্লাজেলা কোথায় থাকবে? ফ্লাজেলা যুক্ত আবরণী কলা, ফ্লাজেলা যুক্ত আবরণী কলা হচ্ছে হাইড্রার এন্ডোডার্মেই থাকবে। এটাও হাইড্রার এন্ডোডার্মে আমরা পাচ্ছি, তাই তো? আচ্ছা, জননাঙ্গের আবরণী কথা, এই যে তোমার স্পার্ম ওভুমের যে উৎপন্ন হবে বা এটা রূপান্তরিত হবে বিশেষভাবে, ঠিক আছে, এর যে ধারণ মানে এর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে এই আবরণী কলা দ্বারা গঠিত। আচ্ছা, গ্রন্থি আবরণী কলা, গ্রন্থি আমরা বিভিন্ন গ্রন্থির নাম জানি, তাই না? মানব দেহে ক্ষরণ, শোষণ, তারপরে ব্যাপন, পরিবহনের জন্য বিভিন্ন গ্রন্থি কাজ করে। সেই গ্রন্থিগুলো কি হবে? এই আবরণী কলা দ্বারা গঠিত হবে। মোটামুটি এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে আবরণী টিস্যুর ক্লাসিফিকেশন। এরপরে আমরা যাব হচ্ছে যোজক টিস্যু। মোটামুটি আবরণী টিস্যুটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার যোজক টিস্যু হচ্ছে আমাদের অনেকগুলো টিস্যু করতে হবে। 1 মিনিট প্লিজ। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যোজক টিস্যু নিয়ে আলোচনা করবো। আবরণী টিস্যু নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম, আবরণী টিস্যুর ক্লাসিফিকেশন, আবরণী টিস্যুর কাজ, আবরণী টিস্যু কোথায় অবস্থান করে ইত্যাদি। এরপরে দেখো যোজক টিস্যু। যোজক টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু, এটাকে কানেকটিভ টিস্যু বলা হয়, ইংলিশে এটাকে কানেকটিভ টিস্যু বলা হয়। এটা কি করে? কোষের সংখ্যা, গঠন তুলনামূলকভাবে এটার কতটুকু পরিমাণ আছে এটা ডিপেন্ড করে। আচ্ছা, যোজক টিস্যুর যে বিভিন্ন প্রকার হতে পারে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? কাজের এবং গঠনের উপর ডিপেন্ড করবে। তাহলে গঠন ও
কাজের উপর ডিপেন্ড করে যোজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা যায়। 3টা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, বি হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু, সি হচ্ছে তরল যোজক টিস্যু। আচ্ছা, তাহলে কয়টা ভাগে ভাগ করা গেল? ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, আরটা হচ্ছে তরল যোজক টিস্যু। আচ্ছা, ফাইব্রাস যোজক টিস্যুকে কি বলা হবে? অর্থাৎ এটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু বলা হয়। এই ধরনের টিস্যু দেহের ত্বক গঠন করবে, ঠিক আছে? ত্বকের মধ্যে থাকবে, অর্থাৎ স্কিনের উপরে থাকবে যেটা ফাইব্রাস যোজক টিস্যুটা। আচ্ছা, এটা কোথায় পেশির উপর ডিপেন্ড করবে, অর্থাৎ পেশি কোথায় বেশি কোথায় কম, অর্থাৎ মাসলসের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ মাসলসের কাজ করবে, এটা মাসলসের গঠন তৈরি করবে এটা ফাইব্রাস টিস্যুটা। এরপরে দেখো স্কেলেটাল বলতেই আমরা মাথার যে অংশটা সেটা বুঝতেছি, শক্ত অংশটা বুঝতেছি, তাই না? আচ্ছা, দেহের অভ্যন্তরীণ যে কাঠামো গঠন করবে সেটাই হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু বা স্কেলেটাল কানেকটিভ টিস্যু বলা হয়। আচ্ছা, এটা কি করবে? এটা দেহের আবৃত করে, অর্থাৎ দেহের স্কেলেটাল তৈরি করে, দেহের আকৃতি গঠন করে ভিতরে যে অংশটা থাকবে, অর্থাৎ হৃৎপিণ্ড, তোমার ফুসফুস, এই যে সেন্সিটিভ যে জিনিসগুলো, এগুলোকে আবৃত করে রাখবে। আচ্ছা, এই যে স্কেলেটাল যোজক টিস্যু, এটাকে আবার 2টা ভাগে ভাগ করা হচ্ছে, কোমলাস্থি আর অস্থি। এত ডিস্টার্ব দিচ্ছে কলমে। তরুণাস্থি, আচ্ছা, একটা হচ্ছে তরুণাস্থি আর একটা হচ্ছে অস্থি। তরুণাস্থিকে তোমরা কোমলাস্থিও বলতে পারো, কোমলাস্থি বলি, সেটা সবথেকে ভালো হবে। কোমলাস্থি বলো, পর কার্টিলেজও বলতে পারো। এখন এই যে কোমলাস্থি কি কার্টিলেজ বা তরুণাস্থিও বলা হয়। এটাকে আচ্ছা লিখে দিই, নাহলে আমাদের কনফিউশন হবে। তরুণাস্থিও বলা হয়। আচ্ছা, তাহলে কোমলাস্থি, কার্টিলেজ, তরুণাস্থি একটাই শব্দ, মানে একটা শব্দের বিভিন্ন রূপ। এখন এই যে কোমলাস্থি, কার্টিলেজ আর তরুণাস্থি এবং অস্থির মধ্যে ডিফারেন্সটা কি? অস্থি হচ্ছে যেটা হার্ড, ঠিক আছে, যেটাকে ভাঙতে গেলে ভেঙে যাবে, ঠিক আছে। আর কোমলাস্থি বা তরুণাস্থিটা হচ্ছে স্থিতিস্থাপক এবং ইলাস্টিক টাইপের, ঠিক আছে। যেমন নাকের যে অস্থিটা থাকে, কানের পিনা, এগুলো কি হয়? রাবার কি করবে? তুমি একটা রাবার মনে করো, এটা যদি একটা রাবার হয়, এটাকে তুমি যদি ভাঙতে চাও, একটা নির্দিষ্ট অবস্থানে এসে বেঁকে থাকবে, তাই না? এরকম একটা বেঁকে যাবে, তাই না? তারপরে যে যদি তুমি প্রেশার ক্রিয়েট করো তবেই ভাঙবে, নতুবা ভাঙবে না। এই যে বাঁকার যে স্থিতিস্থাপকতা, আবার যখন তুমি প্রেশার ক্রিয়েট বন্ধ করে দাও, তখন ঠিক পূর্বের অবস্থানে ফিরে আসতেছে, ফিজিক্সের কথাবার্তা আর কি। ঠিক এই টাইপের যে জিনিসগুলো হচ্ছে, সেই যে তোমার যোজকলাটাতে থাকে, সেটাই হচ্ছে কোমলাস্থি বা তরুণাস্থি। আমাদের দেহে কি কোথায় তরুণাস্থি কোমলাস্থি থাকতে পারে? আমাদের দেহের যে নাকের যে উপরের অংশটা, তারপর হচ্ছে তোমার কানের যে পিনা যেটাকে বলা হয় সেটা, এই যে জিনিসগুলো আছে এখানে হচ্ছে তরুণাস্থি থাকে। বা তোমরা যখন হচ্ছে কোনো মাংস খাচ্ছ, তখন দেখবা মাংসের উপরের হাড় বলো যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় অস্থি বলা হয়, সেটার উপরের যে সাদা যে অংশটা থাকে, সেই সাদা এবং খুব শক্ত হয় না, খুব নরম হয় না, সেই সফট টাইপের, সেইটাই হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ বা কোমলাস্থি বলা হয়। এখন ওই তরুণাস্থি ঠিক পরের যে স্টেজটা, যেটা খুব হার্ড থাকে, সেটা হচ্ছে অস্থি। এখন অস্থি দ্বারা দেহের অধিকাংশ অংশ গঠন করা হয় এবং আবৃত করা হয় দেহের ত্বককে, ঠিক আছে। আচ্ছা, এই যে তরুণাস্থি আর অস্থি গেল। এখন অস্থির উদাহরণ আমরা কোথায় দিতে পারি? অস্থি হচ্ছে ভঙ্গুর হতে পারে, কিন্তু কোমলাস্থি কিন্তু ভঙ্গুর নয়, অর্থাৎ এটা হচ্ছে স্থিতিস্থাপক। আচ্ছা,
অস্থিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে পারে এবং অস্থি খুব দৃঢ় হয়। এটা হচ্ছে ডিফারেন্স। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে কোমল অস্থি এবং অস্থির মধ্যে ডিফারেন্স দাও, বা তরুণ অস্থি অস্থির মধ্যে ডিফারেন্স দাও, বা কার্টিলেজ আর অস্থির মধ্যে ডিফারেন্স দাও। এরপরে আমরা আসতেছি তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তরল যোজক টিস্যু কয়েকটা না, তরল যোজক টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করবো। এটা একটু মুছে দিই, তরল যোজক টিস্যু নিয়ে আমরা একটু বৃহৎ আলোচনা করবো। বৃহৎ মানে খুব শর্টে, বাট আমরা এর পরের একটা অধ্যায় আছে, যে অধ্যায়ে আমরা তরল যোজক টিস্যু নিয়ে একটু ফার্স্ট আলোচনা করবো। আজকে কলমের কালি করে গেছে। তরল যোজক টিস্যু। আচ্ছা, এই যে তরল যোজক টিস্যুটা, ঠিক আছে, এই তরল যোজক টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রক্ত, আর হচ্ছে লসিকা। একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। আচ্ছা, রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক করা, ঈষৎ ক্ষারীয়, লবণাক্ত, হালকা ক্ষারধর্মী এই যে পদার্থটা, সেটা হচ্ছে রক্ত। শিরা, ধমনী, কৈশিক নালিকার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছে আবার সমস্ত দেহে বাহিত হয়, সেটা হচ্ছে রক্ত। আচ্ছা, লসিকা কি? লসিকা হচ্ছে এক ধরনের লসিকা হচ্ছে তোমার যে তরল পদার্থ হচ্ছে মানবদের বিভিন্ন ফাঁকা স্থানে থাকে, জলীয় পদার্থ জমা হয়ে তৈরি হয়, সেটাই হচ্ছে লসিকা। এটা ক্ষারীয় হতে পারে, এটা প্রতিরোধ ক্ষমতা থাকে এখানে। ঈষৎ ক্ষারীয় হলুদ ধরনের পদার্থ থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে। এখন এই যে রক্তটা, ব্লাডটাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। ব্লাডটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্ত রস, একটা রক্ত কণিকা। ব্লাডটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা রক্ত রস, আচ্ছা হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, এখন রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত রস হচ্ছে তোমার কত পার্সেন্ট রক্ত রসের মধ্যে পানি থাকে এবং জৈব অজৈব পদার্থ থেকে পানি থাকে হচ্ছে 91, পানি জৈব অজৈব, পানি জৈব অজৈব। পানি থাকে কত পার্সেন্ট? 91 থাকে, 92% হচ্ছে পানি থাকে, আর হচ্ছে 8 থেকে 9% হচ্ছে জৈব অজৈব পদার্থ। এবং রক্তকণিকা বাকি যে পার্সেন্ট থাকে, 1% সেটা হচ্ছে জৈব অজৈব পদার্থ থাকে। এখন এই যে জৈব অজৈব পদার্থের মধ্যে আমরা পাচ্ছি, এটা এখানে লেখার দরকার নেই, ডিফারেন্সটা আমরা একটু ডিটেইলস আলোচনা করবো পরে। আচ্ছা, রক্তকণিকা একটু দিয়ে লিখি, সুবিধা হবে। খেয়াল করো, এই যে রক্তকণিকাটাকে আবার তিনটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, একটা হচ্ছে থ্রম্বোসাইট। অর্থাৎ একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এটাকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে RBC, WBC, থ্রম্বোসাইট। আচ্ছা, RBC হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে। রেড ব্লাড কর্পাসেল, আর এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, আর হচ্ছে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বলতে পারে। আচ্ছা, এই যে রেড ব্লাড কর্পাসেলস অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা। এখন লোহিত রক্তকণিকা জাস্ট আমরা হিংসটা বলবো, এটা ডিটেইলস আমরা অন্য অধ্যায়ে আলোচনা করবো, ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করবো, মেবি ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করবো। এখন দেখো যতটুকু আছে এখানে ততটুকুই দেখি। রেড ব্লাড কর্পাসেল যেটা হচ্ছে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেখানে হচ্ছে হিমোগ্লোবিন নামক এক ধরনের পদার্থ থাকবে, যেটা অক্সিজেন সংগ্রহ করে, যার কারণে রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ লাল বর্ণের হয়।
আর হোয়াইট ব্লাড কর্পাসেল যেটা হচ্ছে দেহের ফাইটার হিসেবে কাজ করবে, আর অনুচক্রী ফাইটার মানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, ঠিক আছে, হোয়াইট ব্লাড কর্পাসেল অর্থাৎ দেহের সৈনিক। আর থ্রম্বোসাইট যেটা সেটা হচ্ছে অনুচক্রী, অর্থাৎ কেটে গেলে কোথাও আঘাতপ্রাপ্ত হলে সেখানে হচ্ছে অনুচক্রিকা জাল তৈরি করে হচ্ছে রক্তকণিকাগুলো বাইরে যেতে বাধা প্রদান করবে। তার ফলে কি হবে, ওখানে একটা জাল তৈরি হবে, যার কারণে ওখানে ক্ষতস্থান পূরণ হয়ে যাবে। এই যে তিনটা রক্তে তিন ধরনের কাজ থাকে আমাদের বডিতে। এখন এই যে কাজ শুধু মুখে বললাম আমরা যে এই তিনটা কাজ করতেছে, এটা হচ্ছে অক্সিজেন পরিবহন করতেছে, এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন থাকার কারণে অক্সিজেন পরিবহন করতেছে, হোয়াইট ব্লাড কর্পাসেল দেহের সৈনিক হিসেবে কাজ করতেছে, আর থ্রম্বোসাইট কি করতেছে, দেহের তোমার ক্ষতস্থান পূরণ করতেছে, ঠিক আছে। এখন এই যে তিনটা কাজ না, এর আরো অনেক কাজ আছে, যে কাজগুলা বা যে গঠনগুলা আমরা এর পরবর্তী অধ্যায়ে আলোচনা করবো, জাস্ট এখানে এইটুকু আলোচনা করলাম। এরপরে তরল যোজকের পরে আসতেছে পেশি টিস্যু। পেশি টিস্যুকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু, এই দুটো টিস্যু আমরা একসাথে আলোচনা করবো। এখন পেশি টিস্যু কি, অর্থাৎ মাসেলস তৈরি করবে, তাই না? পেশি প্রসারণ, দৈর্ঘ্য প্রস্থ প্রসারণ যেটা, অর্থাৎ মানবদেহের যে মাসেলস তৈরি করবে সেটা হচ্ছে পেশি। এখন এটা পেশিটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম থাকতে পারে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে পেশিকে, অর্থাৎ পেশিকে তিন ধরনের ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে কার্ডিয়াক পেশি। তাহলে পেশিকে আমরা কয় ধরনের ভাগে পাচ্ছি, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, দুই হচ্ছে অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে কার্ডিয়াক পেশি। আচ্ছা, ঐচ্ছিক পেশি কি? ঐচ্ছিক পেশি মানে প্রাণীর ইচ্ছাধীন। এই যে আমরা হাত নাড়াচাড়া করতে পারতেছি, তাই না, অর্থাৎ প্রসারণ করতে পারতেছি, সংকোচন করতে পারছি, এইটা হচ্ছে প্রাণীর ইচ্ছাধীন, যে কোনো প্রাণীর ইচ্ছাধীন যে পেশিগুলো, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এখন এই পেশিগুলো মানুষের হাত হতে পারে, পায়ের পেশি হতে পারে, ইত্যাদি হতে পারে। আচ্ছা, এই যে মানুষের ইচ্ছাধীন, তাহলে প্রাণীর ইচ্ছাধীন লিখে দিই, প্রাণীর ইচ্ছাধীন। আচ্ছা, এখানে উদাহরণস্বরূপ তুমি লিখতে পারো মানুষের হাত, পায়ের চলাচল ইত্যাদি। অনৈচ্ছিক পেশি যেটা প্রাণীর ইচ্ছাধীন নয়, যেমন মানুষের মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হচ্ছে রক্তনালী আছে, প্রষ্টিক নালী যে প্রস্থ সেটা আছে মেরুদণ্ডী প্রাণীর। মেরুদণ্ডী প্রাণীর কোন অংশটা থাকে, রক্তনালী, রক্তনালী, পাকস্থলী, অন্ত্র, ঠিক আছে। এই যে পাকস্থলীর অন্ত্রটা, ঠিক আছে, পৌষ্টিক নালী বা পাকস্থলী বলতে পারো, পৌষ্টিক নালী বললে সব থেকে ভালো হয়, পৌষ্টিক নালী বলো, পৌষ্টিক নালী প্রাচীর। এটা কিন্তু প্রাণীর ইচ্ছাধীন নয়, ঠিক আছে, এটা ইচ্ছা মতো চলতেছে, অর্থাৎ বডিটা যেভাবে গঠন করে দিয়েছে সৃষ্টিকর্তা ঠিক সেভাবেও চলবে। মেরুদণ্ডী প্রাণী, রক্তনালী, পৌষ্টিক নালী, প্রাচীর যেগুলো। এখন এটা সংকোচন প্রসারণ হয়, এটা প্রাণীর ইচ্ছাধীন না, অর্থাৎ প্রাণী ইচ্ছা করলেই অনৈচ্ছিক পেশিকে সংকোচন প্রসারণ করতে পারবে না, এটি হচ্ছে অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য। আচ্ছা, কার্ডিয়াক, অনৈচ্ছিক পেশিকে আবার কার্ডিয়াক পেশিও বলা হয়, কিন্তু তারপরেও বিজ্ঞানীরা কার্ডিয়াক পেশিকে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। কার্ডিয়াক পেশি হচ্ছে হৃদপেশি। হৃদপেশি বলতেই তোমরা সবকিছু বুঝে ফেলেছো, পেশি অর্থাৎ হৃৎপিণ্ড যেটা। হৃৎপিণ্ড কি কারোর ইচ্ছাধীন? না, ইচ্ছাধীন না, সৃষ্টিকর্তা ভ্রূণ অবস্থায় যেভাবে তৈরি করে দিয়েছেন একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঠিক একইভাবে পাঞ্চ করতে থাকে, তাই না, সেটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। হৃদয়ের স্পন্দন যেটা, হৃদয় স্পন্দনটা এটা প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ এটা হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাধীন। অর্থাৎ এই যে পেশিটা, অর্থাৎ যে পেশিটা প্রাণীর ইচ্ছাধীন নয় সেটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। এখন এই কার্ডিয়াক পেশি নিয়ে অনেক আলোচনা আছে, যেটা আমরা অন্য অধ্যায় করবো, জাস্ট এখানে পেশির শ্রেণীবিন্যাস করার সময় জাস্ট নামকরণে চলে আসছে, যার কারণে আমরা পড়লাম। এরপরে আসছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুতে দেখো অনুভূতি, অর্থাৎ দেহের বিশেষ সংবেদনশীল যে অংশগুলো থাকে, সে সংবেদন
এক স্থান থেকে অন্য স্থানে এই সংবেদনটা প্রেরণ করবে যে টিস্যু। এখন এই টিস্যুর একটা কোড আছে, অর্থাৎ স্নায়ু টিস্যুগুলোর একটা নির্দিষ্ট গঠন আছে। এই গঠন অর্থাৎ স্নায়ু টিস্যুর একককে বলা হয় নিউরন। এটা একটু মনে রাখো, নিউরন স্নায়ু টিস্যুর একক। স্নায়ু টিস্যুর একক নিউরন, ঠিক আছে। স্নায়ু টিস্যুর এককটা হচ্ছে নিউরন। এখন এই নিউরনের একটা গঠন আছে যেটা তোমাদের বই দেওয়া আছে, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব অন্য গ্রুপে, অন্য ক্লাসে। তো আজ এই পর্যন্ত থাকবে, যার কারণে আমরা তারপরেও আমি জাস্ট একটু দেখা যে নিউরনকে কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা ডেনড্রাইট একজন, এখন ডেনড্রাইটের মধ্যে থাকে দেহকোষ থাকে, নিউক্লিয়াস থাকে, তারপরে একজনে তোমাদের পাঠ্য বই দেখো 39 পেজ, এখানে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রটা নিউরন সম্বন্ধে একটু আলোচনা করা আছে, যেটা আমরা অন্য অধ্যায়ে ডিটেলস আলোচনা করবো। এখানে জাস্ট একটু নামকরণটা শিখে রাখবো। আচ্ছা, এটাই হচ্ছে মূলত আমাদের প্রাণীর যে টিস্যুর, অর্থাৎ প্রাণীর টিস্যুর যে প্রকারভেদ সেটা। তাহলে আমরা একটু পিছনে যাই, কি কি পড়লাম। প্রাণী টিস্যুকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা যোজক টিস্যু, একটা পেশি টিস্যু, একটা হচ্ছে স্নায়ু টিস্যু। আচ্ছা, আবরণী টিস্যুকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কয়েকটা অবস্থানের উপর ডিপেন্ড করে আবরণী টিস্যুকে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম অবস্থান যেটা আকৃতি অবস্থান প্রকৃতির উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কোয়াশমাস আবরণী টিস্যু, একটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, একটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে প্রাণীর ভিত্তিপদার উপর সজ্জিত সংখ্যার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ হয়েছে। এরপরে ভিত্তিপদা সজ্জিত সংখ্যার উপর ডিপেন্ড করে আবরণী টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, একটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এরপরে আবরণী টিস্যুর যে কাজের উপর ডিপেন্ড করে আবরণী টিস্যুকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, জননাঙ্গের অবস্থানের উপর আবরণী টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থির আবরণী টিস্যু। এরপর আসছে যোজক টিস্যু। যোজক টিস্যুকে নর্মালি 3টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, একটা হচ্ছে তরল যোজক টিস্যু। এখন এখানে স্কেলেটাল যোজক টিস্যুকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোমলাস্থি, একটা হচ্ছে অস্থি। তরল যোজক টিস্যুকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। রক্তকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 2টা অংশ ভাগ করা হয়েছে, একটা জৈব অজৈব পদার্থ, আর একটা হচ্ছে কণিকা, ঠিক আছে। এখন এই কণিকার আবার 3টা ভাগ আছে, একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এরপরে আসতেছি পেশি টিস্যু। পেশি টিস্যুকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। পেশি টিস্যুর ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে কার্ডিয়াক পেশি। এরপর আমরা স্নায়ু টিস্যু আসতেছি। স্নায়ু টিস্যুর এককের নাম হচ্ছে নিউরন, যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। মোটামুটি এটুকু হচ্ছে আজকে প্রাণী কোষের ক্লাসিফিকেশন আমরা খুব শর্টে দেখলাম। আমি এই কারণে এটা খুব শর্টে করার চেষ্টা করেছি, কারণ এখান থেকে কিন্তু অবজেক্টিভ কোশ্চেনটা বেশি থাকে, আর সৃজনশীল কোশ্চেনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনটা বেশি থাকে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু ডিফিকাল্ট টাইপের নামকরণ এবং উদাহরণগুলোও ডিফিকাল্ট, কারণ এক একটা স্থানে এক একটা জিনিস থাকবে, ঠিক আছে। এটা একটু জাস্ট উদাহরণটা মনে রাখতে হবে, তারপরে আমরা মোটামুটি পারবো। যার কারণে আমাদের এটা যদি তোমরা একটা পেজে, আমি যখন তোমাদের উদ্ভিদ টিস্যুটা করিয়েছিলাম, উদ্ভিদ টিস্যুটা একটা পেজে করতে বলেছিলাম, যে একটা পেজে যদি করো সম্পূর্ণরূপে তোমাদের বইটা যেমন আছে, বইয়ের এপিটোপিক ভাবে, অর্থাৎ তোমাদের খাতাটা যদি এভাবে করে নাও এবং এপিটোপিক পুরোটাই অংশটা জুড়ে যদি ক্লাসিফিকেশনটা করো, তাহলে একবারে তোমাদের পড়তে সুবিধা হবে। যেহেতু তোমাদের বোর্ড ছোট, যার কারণে আমরা পার্ট পার্ট করে করিয়ে দিয়েছি। ওখানে কাজ লিখবে, উদাহরণ লিখবে, গঠন লিখবে, 3টা অংশ যাবে। একটা অংশের গঠন আসবে, কাজ, একটা হচ্ছে উদাহরণ। প্রত্যেকটা জিনিসের এই 3টা অংশটা আসবে, তাহলে মোটামুটি যে থাকে গঠন, কয়েকটা গঠন দিয়ে দিলে গঠনটা কেমন হবে, কাজ 3-4টা কাজ, আর উদাহরণ 2-3টা উদাহরণ বা 2টা উদাহরণ, যে কটা উদাহরণ থাকে বইয়ে, যে কটা পাও সে কটা থাকবে, মোটামুটি তোমরা পারবে। তো এরপরে আমরা তেমন কিছু না এই অধ্যায়ে, কয়েকটা ত্বক সম্বন্ধে আলোচনা করেছে, অঙ্গতন্ত্র সম্পর্কে। এরপরে আমরা 3য় অধ্যায় শুরু করবো, ঠিক আছে। 3য় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন, যেটা, ঠিক আছে। এটা আমরা খুব ডিটেলস আলোচনা করব। এটা আমরা ক্লাস 8এও মোটামুটি পড়েছি, তারপরেও অনেক
বৃহৎ কিছু আছে এখানে যেটা আমাদের করতে হবে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় একটু প্র্যাকটিস করো। আল্লাহ হাফিজ।